লাস্টে 1 সেকেন্ড রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে দেখতেছি, ঠিক আছে। তো মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা দেখব ভোল্টমিটার, অ্যামিটার, ওয়াটমিটার, ফ্লাক্স মিটার, এনার্জি মিটার। মুখে নিতে হবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তো মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা কি দেখতে পারি? ভোল্টমিটার, অ্যামিটার, ওয়াটমিটার, ফ্লাক্স মিটার, এনার্জি মিটার। তো যত প্রকার মিটার আছে এই সবগুলো মিটার আমরা কনস্ট্রাকশন দেব, বেসিক্যালি কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল আর বেসিক যে থিওরিটা। যেমন ধরেন এনার্জি মিটার দিয়ে আপনি বুঝতে পারছেন এনার্জি মাপবেন, ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপবেন, ঠিক আছে, ফ্লাক্স মিটার দিয়ে ফ্লাক্স মাপবেন। তো একটা মিটার দিয়ে আপনি কিভাবে এই জিনিসটা মাপতে পারতেছেন, ওটা ইকুয়েশন আছে অবশ্যই, তাই না? প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের একটা ইকুয়েশন থাকে। তো এই ইকুয়েশন বা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বলতে পারেন, এই ইকুয়েশনগুলোর ডেরিভেশন থাকে আর কি। হ্যাঁ, যদি আমরা সময় পাই তাহলে ইকুয়েশনে যাব, তাহলে আমরা ইকুয়েশন স্কিপ করব, ঠিক আছে। বাট কনস্ট্রাকশন আর ওয়ার্কিং প্রিন্সিপাল এটা কিন্তু আমাদের শিখতেই হবে। আমরা খুব বেশি কিছু মানে সবগুলো মিটার দেখবো না, বেসিক যে মিটারগুলো আমাদের জানতেই হবে। বা একটা মিটার আপনি যদি জানেন বাকি সব সেম রকম, ঠিক আছে। যেমন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটার উপর বেস করে যতগুলো মিটার আছে সব কাজ করে, ঠিক আছে। আর ডিজিটাল মিটারগুলো কিভাবে কাজ করে? ডিজিটাল মিটারগুলো কিন্তু কাইন্ড অফ অ্যানালগি, ঠিক আছে। আপনার শুধুমাত্র আউটপুটের সাথে দেয় কিসে? ডিজিটালের ডিসপ্লেতে, এলইডি ডিসপ্লেতে দেয়, এলসিডি ডিসপ্লেতে দেয়। বাদ বাকি কনস্ট্রাকশন, আপনার যে মানটা যে দিবে, ওটার যে কাজটা হয় সেটা কিন্তু আপনার অ্যানালগ ভাবে, ঠিক আছে। তো কিভাবে হয় ওই জিনিসগুলো আমরা দেখি। তো ফার্স্টে দেখেন অ্যানালগ ইনস্ট্রুমেন্ট। তো কনস্ট্রাকশন অফ পিএমএমসি, পিএমএমসি মানে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্ট। তার মানে দেখেন আমি বলছিলাম যে আপনার এই মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো অনেক প্রকারের হতে পারে, ঠিক আছে। এখন দেখেন আমরা একটা প্রকার পেয়ে গেছি যার নাম হলো পিএমএমসি মানে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। তার মানে এই কনস্ট্রাকশনের মধ্যে আপনার কি থাকবে? একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকবে। এখন ম্যাগনেট কয় প্রকার হতে পারে? ম্যাগনেট কিন্তু আপনার পার্মানেন্ট হতে পারে, আবার কি হতে পারে? ওটার কি বলি আমরা? টেম্পোরারি ম্যাগনেট। আমরা ওটার বলি ইলেকট্রোম্যাগনেট, তাই না? যে আপনি যখন কি করেন, একটা মুভিং একটা কয়েল আছে আপনার কাছে, কয়েল আছে, এই কয়েলের মধ্যে আপনি কি করলেন? কারেন্ট ফ্লো করলেন, তাহলে কি হয়? আমাদের একটা ম্যাগনেটিক প্রপার্টি তৈরি হয়ে যায়, তাই না? বলে বলি ইলেকট্রোম্যাগনেট। যতক্ষণ কারেন্ট দিবেন ততক্ষণ কি থাকবে? তার ম্যাগনেটিক প্রপার্টি থাকবে। আপনি কারেন্ট অফ করে দিবেন, ম্যাগনেটিক প্রপার্টি ভ্যানিশ হয়ে যাবে। তো ওগুলো হলো কি আপনার ইলেকট্রোম্যাগনেট। যেমন ধরেন রিলে, আপনারা জানেন রিলে, এই রিলের মধ্যে কিন্তু আপনার ইয়ার ইউজ করা হয়, ম্যাগনেটিক ইয়াগুলো ইউজ করা হয়, সুইচিং খুব ফাস্ট হয়। আচ্ছা, তাহলে দেখেন পার্মানেন্ট ম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেট ক্ষেত্রে কি থাকবে? তাহলে আমাদের একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকবে। পার্মানেন্ট ম্যাগনেট থাকা মানে হলো কি? এখানে আপনার দুটো কয়েল থাকবে, সরি দুটো পোল থাকবে, নর্থ পোল, সাউথ পোল। দেখেন এটা হলো পার্মানেন্ট ম্যাগনেট, আমাদের এটা নর্থ পোল, সাউথ পোল আছে। তারপরে দেখেন এই যে এই পাশে এই জিনিসটা বেসিক্যালি হলো আপনার ডিসপ্লেটা। এই যে আমরা অ্যামিটার ভোল্টমিটার যে দেখেন আপনারা, তো যে জিনিসটা দেখেন বেসিক্যালি এটা হলো এটা, ঠিক আছে। এখন আপনার এই যে কয়েলটা আছে আর দুই পাশে কি আছে? দুটো আপনার ম্যাগনেট আছে। এখন তো এই কয়েলগুলোর ক্ষেত্রে বা এই ইনস্ট্রুমেন্টগুলোর ক্ষেত্রে আপনার দুটো কয়েল থাকে, একটা হলো মুভিং কয়েল, একটা হলো ফিক্সড কয়েল, ঠিক আছে। মুভিং কয়েল থাকবে, ফিক্সড কয়েল থাকবে। মুভিং কয়েলে কি করবে? আপনার মুভ করবে। কার সাথে মুভ করবে? আপনি যা মাপতেছেন ভোল্টেজ বা কারেন্ট, বেসিক্যালি কারেন্ট হয়, ঠিক আছে। কারেন্ট ফ্লো হলে সেখানে কি হবে? আপনার মুভ করবে, ঠিক আছে। তো এই মুভিং কয়েলটা মুভ করবে। এই মুভিং কয়েলটা যতটুকু মুভ করবে সাথে কি লাগানো থাকে? একটা কাঁটা লাগানো থাকে। এই কাঁটাটা আপনি ইন্ডিকেট করবে যে আপনার ভ্যালুটা কত, ঠিক আছে। 0 থেকে পর্যন্ত বেসিক্যালি মাঝখানে মানে নরমালি কি থাকে? এইখানে 0 করা থাকে। এটাকে কি বলে? ক্যালিব্রেশন আমরা করছিলাম, তাই না? যদি একদম প্রপার যে অ্যাবসলিউট জিরোটা না থাকে সেটা কি করতে হয়? আমাদের যে কিছু কি থাকে? এজিলিটি থাকে, এই টায়ার্ডনেস থাকে কয়েলের, স্প্রিং এর,
এগুলোই আর কি। আমরা ধরেন এই পিএলএমসি লিখছি, আমরা শেষের দিকে আমরা দেখবো এই ইলেকট্রোম্যাগনেটিক টাইপ, ওগুলোর মধ্যে যেগুলো আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। টর্কটা কি? টর্ক হলো আপনার ফোর্স কাইন্ড অফ, ঠিক আছে? টর্ক মানে হলো মানে সহজ ভাষায় বললে তোমার ফোর্স, বল। তো ধরেন এই যে এটা একটা দণ্ড আছে আমার, ঠিক আছে? তো এটার এইখানে আমি নিচের দিকে ফোর্স দিতেছি, এই 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 বাহুতে একদম এই এজে, আর এই পাশে আমি ধরেন উপরে দিয়ে ফোর্স দিতেছি। তাহলে দেখেন দুইটা বিপরীত বল কাজ করতেছে এটার উপরে, একটা নিচের দিকে আর একটা উপরের দিকে। তো তাহলে এটার মধ্যে আপনার রেজাল্টেন্ট বলটা কিরকম হবে, লব্ধিটা কিরকম হবে? ধরেন যদি সমান হয়, কারণ 10 নিউটন দিলাম নিচের দিকে, 10 নিউটন দিলাম উপরের দিকে, তাহলে কি থাকবে? স্থির থাকবে না? কিন্তু যদি একটু কম বেশি হয় তাহলে কি হবে? ঘুরে যাবে না? তার মধ্যে কি একটা মানে ঘূর্ণন, একটা মানে ইয়া তৈরি হবে। এই জিনিসটা ডিসিপ্লিন করতে হবে। এইখানে বিষয়টা হচ্ছে স্যার, ওই নর্থ পোল থেকে সাউথ পোল আপনার এই হচ্ছে ফ্লাক্স কাট করতেছে, এই সময় কি স্যার আপনার ওই কাটাটা কি আপনার মুভ করতেছে স্যার? মনে করেন স্যার আমরা যখন একটা মিটার ধরি ভোল্টেজ বা কারেন্ট মাপার ক্ষেত্রে ধরার সময় দুটা লাইনই তো ধরি, একটা পজিটিভ একটা নেগেটিভ। ধরলি কি মানে কারেন্ট যখন যাচ্ছে তখন ওইখানে কি ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, যার ফলে নর্থ পোল থেকে সাউথ পোলে যাচ্ছে, এর জন্য কি কাটাটা মুভ করতেছে স্যার? বেসিক্যালি আমরা এখানে আপনার একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য কাজটা করতেছি। আমরা দুটা যখন নর্থ পোল সাউথ পোল রাখতেছি, আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে না, এর মধ্যে আপনি মুভিং একটা কয়েল রাখছে, তো সেখান থেকে বেসিক্যালি কি হয় আপনার এটা তখন ক্লাস কাট করে। যখন এই ধরেন আপনার একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, আপনি তো কিছু মেজার করবেন, আপনি যখন নাকি ধরেন এই ইয়া দিলেন, আপনি যখন এই ধরেন এই কানেক্ট করলেন কানেক্ট সার্কিটটাকে, তখন আপনার কি হবে? এই ইনস্ট্রুমেন্টের মধ্যে কারেন্ট ফ্লো হয় না? তো ওই কারেন্ট ফ্লো, তো কারেন্ট ফ্লোর পরেই তাহলে কি হবে আপনার, যেহেতু কয়েল আছে এখানে কি হবে? ম্যাগনেটিক উৎপন্ন হবে। তখন এই নর্থ পোল সাউথ পোল থেকে তখন তার কি করে কাটাটা বেসিক্যালি আপনার এই মোটর জেনারেটরের প্রিন্সিপাল। মোটর জেনারেটর যেভাবে কাজ করে, এই কয়েলগুলো সেভাবে কাজ করে। ওই যে আমরা পিএমসি দেখছিলাম, এখানে দেখেন আরেকটা টাইপ আসছে, ইলেকট্রোডাইনামোমিটার। এটা একটা টাইপ আছে। তারপরে আপনার বেসিক্যালি ওয়াট মিটারগুলো এভাবে কাজ করে। আচ্ছা, তো দেখেন আমরা আজকে জিনিসটা দেখবো ফার্স্টে, সেটা হলো যে আমরা টাইপগুলো আর দেখবো, নেক্সট ক্লাসে দেখবো টাইপগুলো বেসিক্যালি। আজকে জাস্ট ওভারভিউ দিলাম আমরা। আর আজকে আমরা বেসিক্যালি দেখবো হলো এমিটার। এমিটারের আপনার কি হবে এক্সটেনশন, মানে রেঞ্জটাকে এক্সটেনশন করা যায়, ঠিক আছে? ধরেন একটা এমিটার আছে আপনার কাছে, ধরেন এখানে আমার একটা ভোল্টেজ সোর্স আছে যেটা 1000 ভোল্টের, আর রেজিস্ট্যান্স লাগাইছি সিরিজে 10 এম্পিয়ার, মানে 10 ওহমের। তাহলে আমার এই এখান থেকে কারেন্ট যাবে কত? 100 এম্পিয়ার, ঠিক আছে? এখন আপনার কাছে ল্যাবে আপনার কাছে একটা এমিটারই আছে, একটা এমিটারই আছে যেটার রেঞ্জ হলো আপনার নিউট্রাল, আপনার 1 এম্পিয়ার, এটা হলো 5 এম্পিয়ার। এটা একটা এমিটার আছে আপনার কাছে, তার মানে এই এমিটার দিয়ে আপনি সর্বোচ্চ কত মাপতে পারবেন? 5 এম্পিয়ার মাপতে পারবেন। তো 0 থেকে এটা
গিয়ে 5 এ শেষ হবে, ঠিক আছে? ধরেন 3। তাহলে এটা দিয়ে আপনি সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার মাপতে পারবেন। এখন আপনি যে সার্কিটটা বানাইছেন, আপনি দেখতেছেন আপনার এখানে কারেন্ট ফ্লো করতেছে কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে আপনি কিভাবে মাপবেন? বা ধরেন এই রেজিস্ট্যান্সটা আপনার কি কি আছে? ধরেন এরকমই রেজিস্ট্যান্স আছে, 10, 11, 12, 9 এরকম এই টাইপের রেজিস্ট্যান্স আছে। মানে ল্যাবের কাজ করতেছেন আপনি, ঠিক আছে? তাহলে আপনি ধরেন বারবার এরকম এই রেঞ্জের আপনার কি হবে? রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। তাহলে আপনার কারেন্টটা কিরকম হতে পারে? 180 ভোল্ট, তাই না? এখন ধরেন 10 দিলে 100, মানে 100 হচ্ছে, 12 দিলে কত হবে আপনাদের মাপতে হবে। বা ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে যেটা মান আপনি জানেন না, কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে যে 10 থেকে 15 ওহমের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে এটার কারেন্ট কত হতে পারে? 180 করছে না? সেক্ষেত্রে আপনি কি করতে হবে বলেন দেখি? বাট আপনার কাছে একটা মিটার আছে, মাপবেন কিভাবে? তখন আসলে কি করতে হবে আমাদের? এই যে মিটারটা আছে, এখন ধরেন আপনার এক এক সময় এক এক রকমের কারেন্ট আসতে পারে, তো আপনি তো বারবার তো মিটার চেঞ্জ করতে পারবেন না, কিনতে পারবেন না। সেই জন্য তখন কি করতে হয়? আপনার এই মিটারের রেঞ্জ বৃদ্ধি করা যায়, ঠিক আছে? আপনি ধরেন এই 5 অ্যাম্পিয়ারের এই মিটারটা দিয়ে আমি দেখা যাচ্ছে কি আমি 100 অ্যাম্পিয়ার, 200 অ্যাম্পিয়ার, 500 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারবো। তো এটাই বেসিক্যালি হলো আমাদের কি যে এক্সটেনশন অফ এমিটার রেঞ্জ। কিভাবে বলেন তো দেখি? এমিটার কি জিনিস? কারেন্ট পরিমাপের জন্য। মানে এমিটারটা কি রকম আসলে? মানে বেসিক্যালি ফিজিক্যাল জিনিসটা কি আসলে এমিটার? একদম আছে হয় স্যার। মানে হ্যাঁ, ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছি যে এমিটারটা আসলে কি? ধরেন ক্যাপাসিটর, রেজিস্টর, ইন্ডাক্টর, রেজিস্টার কি রকম রেজিস্টর? মান কি রকম হতে পারে? কম, বেশি, মিডিয়াম? বেশি। এমিটার হলো আপনার খুবই ছোট মানের রেজিস্টর। এমিটার হলো খুবই ছোট মানের রেজিস্টর, আর ভোল্টমিটার হলো একটা বড়, অনেক বড় মাপের রেজিস্টর। এমিটারের আপনার আইডিয়ালি রেজিস্ট্যান্স হলো 0, বাট আইডিয়ালি 0 পসিবল না, সো কিছু পরিমাণ থাকে। ভোল্টমিটারের আইডিয়ালি আপনার রেজিস্ট্যান্স হলো অসীম, বাট অসীম তো হয় না, মানে অনেক হাই রেজিস্ট্যান্স আছে, মেগা বা মেগা ওহমের থাকে আর কি ভোল্টমিটারে। আর এমিটারে আপনার মিলি ওহমে থাকে, ঠিক আছে? মিলি ওহমের রেজিস্ট্যান্স থাকে। এইজন্য এমিটার সবসময় কিসে লাগাইতে হয়? সিরিজে না প্যারালালে? সিরিজে। খেয়াল করে দেখেন, ধরেন এটা হলো আমার 10 ওহম, এখানে একটা আমি সিরিজ রেজিস্ট্যান্স লাগাইলাম, ধরেন 0.01 ওহম। আমার সার্কিটের কারেন্ট ছিল ফার্স্টে কত বের করছিলাম বলেন তো? 100 অ্যাম্পিয়ার। এটা লাগানোতে খুব বেশি চেঞ্জ হবে সিরিজে? চেঞ্জ হবে? হবে না। কারণ কি? এই সিরিজে কি হয়? যোগ হয়, আর এটা যোগ করলে তো তেমন কিছুই হয় না, নেগলেক্ট করা যায় এটা। এই জন্য আমি এটা কিসে লাগাই? সিরিজে লাগাই। কারণ আমরা বলছিলাম প্রথম ক্লাসে যে আপনি যখন আপনার নেটওয়ার্ক মেজার করবেন, নেটওয়ার্কের কোন প্যারামিটার মেজার করবেন, সো আপনি কি করবেন? যে আপনি ইনস্ট্রুমেন্ট লাগাবেন, কিন্তু আপনি কি চান? যাতে আপনার ইনস্ট্রুমেন্ট লাগানোর ফলে আপনার যাতে কি না হয়, নেটওয়ার্কের কোনো চেঞ্জ না হয়। আপনি ধরেন মাপার জন্য ইনস্ট্রুমেন্ট লাগাইছেন, আপনার নেটওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখন কি আপনি আগের মানটা পাবেন? পাবেন না। এই লোডিং ইফেক্ট করছিলাম, মনে আছে? স্লাইড 4 এ লোডিং ইফেক্ট, মানে আমরা ধরে নিই কি যে কিছু একটা লাগাইলে কোনো চেঞ্জ হবে না। এই যে আমি এটা লাগাইছি, আমি ধরে নিছি কোনো চেঞ্জ হবে না, বাট আসলে কি হবে না? হবে তো। এই যে যদিও খুবই অল্প, বাট হবে। কিন্তু এগুলোর কি করি আমরা? নরমালি নেগলেক্ট করতে পারি, মানে যেই চেঞ্জটাই হোক না কেন খুবই কি হয়? ক্ষুদ্র, আমরা নেগলেক্ট করতে পারি। কিন্তু আপনি যখন এই খুব প্রিসাইজ কাজ করবেন, ঠিক আছে, যখন আপনার ধরেন এই, যেমন ধরেন আমি যদি বলি আপনাকে যে 5.50001, এটা সমান আপনি কি লিখবেন? 5.5, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু বা আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি যদি বলি আপনাকে এটা হলো যে মানে খুবই সেন্সিটিভ কিছু একটা, ঠিক আছে, যেখানে আপনার কি যে এই ওয়ানটার আপনার নিতে হবে, এর বাদ দিলে দেখা যাবে কি আপনার অনেক মান চেঞ্জ হয়। যেমন ধরেন এটা যদি বিলিয়ন হতো, এত বিলিয়ন ডলার, তাহলে ওয়ান বাদ দিতেন? তখন কিন্তু বাদ দিতেন না, তাই না? কারণ এই যে দেখেন 0.00001 মিলিয়ন, এটা মানে কত? 1000 মিলিয়ন। বিলিয়ন মানে কত? 10 টু দি পাওয়ার 9 না? হ্যাঁ, বিলিয়ন
বিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 9 মানে তো বিলিয়ন। তো এটা আছে কত 1 2 3 4 5 তার মানে 10 টু দি পাওয়ার 4 10 1 2 3 তার মানে $10 দেয় জাস্ট একটু বাদ দিলে $10,000 মানে কত বাংলা টাকায় 10 লাখ টাকা তাহলে বাদ দিলাম ঠিক আছে। তো ডিপেন্ড করে যে আমাদের আর একটা কোর্স আছে আপনাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস। তো নিউমেরিক্যালে আমরা যেটা দেখি যে আসলে আপনারা যে রাউন্ডিং বলে যেগুলো বা বিলে দেখবেন অনেক সময় লেখা থাকে রাউন্ডিং, এই রাউন্ডিং কখন করা যায় বা করলে কি হয় না করলে কি হয় নিউমেরিক্যাল অ্যানালাইসিসে এইগুলো আমরা দেখতে পারি, অনেক মেথড আছে। আচ্ছা তো যেটা বলতেছিলাম আমরা দেখেন এমিটারটা হলো কি খুবই ক্ষুদ্র মানের একটা রেজিস্ট্যান্স, এই জন্য আমরা এটাকে সিরিজে লাগাই। এখন ধরেন যদি আমি এমিটার প্যারালাল লাগাই তাহলে কি হতো, আমি এমিটারটা প্যারালাল লাগাই সাপোজ সেম এটা হলো আপনার 10 ওহম 100 ভোল্ট আই বের করুন তো কত হবে, আই মানটা বলেন কি হবে কত বলেন বলেন কি একজন বলেন 100 বাট এটা কিন্তু হইতো না ঠিক আছে, তখন আপনার আয়ের মান হতো ভাবে তো স্যার সরি আয়ের মান অবশ্যই অনেক বড় মানুষ ঠিক আছে, তখন আমি কি বললাম আপনাকে এমিটার মানে হয় কি ছোট মানের রেজিস্ট্যান্স না, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স চিন্তা করেন যার মান ধরেন 0.001, তাহলে এখন এই দুটো কিসে আছে প্যারালালে আছে। এখন প্যারালাল কি করলে বাড়ে না কমে, যেমন ধরেন এই ধরেন এটা হলো 4 এটা হলো 4 দুটো প্যারালাল করছি কত হবে 2 মানে প্যারালাল করলে কি হয় কমে। এবং আপনি যখন কি করবেন ধরেন 100 আর 1 এই দুটো প্যারালাল করবেন তাহলে মানটা কার কাছাকাছি হবে বলতে পারবেন, এটা না এটা ছোটটা, তাহলে এটার মান আপনার রেজাল্টেন্ট হবে মানে একের কিছু একটা মানে 1.2 এরকম কিছু একটা হবে মানে ছোটটার মতো হয়। তাহলে দেখেন এটা যখন প্যারালাল করবেন রেজাল্টেন্টটা হবে কার মতো এটার মতো অনেক ছোট মান হয়ে যাবে। এখন কি করে দেখেন আই ইকুয়াল টু কত v বাই r, তাহলে v হলো আপনার 1000 ভাগ দেয় হলো 0.001 দিয়ে কত হয়ে যাবে 1000 ইনটু 1000 মানে 10 টু দি পাওয়ার 6 ঠিক আছে। তাহলে কই আপনার 100 অ্যাম্পিয়ার আর কই হলো কি 1 লাখ অ্যাম্পিয়ার। স্যার এই জায়গায় বিষয়টা হচ্ছে যে কারেন্ট কি আমার 100 যাচ্ছে না টোটাল কারেন্ট, ও সরি টোটাল কারেন্ট বের করতে চাচ্ছেন, টোটাল কারেন্ট তো স্যার যদি আপনার না, না, ওই উপর দুইটার যদি প্যারালাল করি হ্যাঁ ওটা যদি তারপর তো আমার টোটাল কারেন্ট বেরোচ্ছে তাই না টোটাল কারেন্ট তো আপনার ইয়ে হয়ে যাবে না, এই দুটো কি হয়ে গেছে আপনার প্যারালাল প্যারালাল হয়ে গেছে। তাহলে আমার মেইন কারেন্ট কোনটা এটা, এই দিকে কি কারেন্ট যাবে এই যে কারেন্ট তো রেজিস্ট্যান্সের মধ্যে যদি কোন থাকবে কারেন্ট তো শর্ট পথে সবসময় যাওয়ার চেষ্টা করে, হ্যাঁ তাহলে এই সাইডে তো আমার বলেন এই সাইডে মানে আপনার 0.001 মানে নগণ্য পরিমাণ ডিসটেন্স আছে, তাহলে কারেন্ট এই সাইড থেকে বেশি যাবে না আমার হ্যাঁ ম্যাক্সিমাম এবারে দিয়ে যাবে এই দিকে যাবে না করতে গেলে সার্কিট এখন টোটাল কারেন্ট এই যে যেটা বের করলাম এই যেটা ওটা দিয়ে আপনার মানে 0.01 থেকেই আপনার তো ম্যাক্সিমাম কারেন্ট আছে। হ্যাঁ ম্যাক্সিমাম কারেন্ট দিয়ে যাবে আমার। আর এটা দিয়ে আমি ধরে নিছি যে নেগলিজিবল জিরোর কাছাকাছি। ধরেন আমি এটাকে আরো যদি বড় করতাম, ধরেন এটা হলো আপনার 100 ওহম, এটা হলো আরো 0 বাড়াই দিলাম, তখন তো কি সব কারেন্ট দিতে চলে যেত না, তখন বেসিক্যালি বলতাম কি এটা শর্ট হয়ে গেছে। তো আমরা বেসিক্যালি আপনার যদি অ্যামিটার প্যারালাল লাগানো থাকে আমরা ধরে নিই সার্কিট কি হয়ে গেছে শর্ট হয়ে গেছে, আর শর্ট সার্কিট কারেন্ট কত অসীম অসীম। এই জন্য আমরা বলি আইডিয়ালি এটা হলো কি ইনফিনিটি বা অনেক বড় মানের কারেন্ট, ঠিক আছে, প্রায় আপনার মেগা গিগা রেঞ্জে চলে যায়। আচ্ছা দেখো তাহলে এই জন্যই আমরা বেসিক্যালি কি করি না আপনার এমিটার কখনোই প্যারালালে কানেক্ট করি না,
আমরা এটা সবসময় সিরিজে কানেক্ট করি। এখন আমরা যেটা দেখতেছিলাম যে আপনার রেঞ্জ কিভাবে এক্সটেন্ড করা যায়। ধরেন একটা ল্যামিটার আছে, এখন এটার সাথে আমি একটা রেজিস্ট্যান্স লাগাইলাম, ধরেন 0.1 ওহমের রেজিস্ট্যান্স লাগাইলাম, ঠিক আছে। এখন আমার এই সার্কিটের যে মেইন কারেন্ট ছিল আই, এটা দুই ভাগ হয়ে যাবে না? একটা যাবে ধরেন IA আর এটা যাবে হলো IS। IS দিয়ে বলতে আমরা I শান্ট। আমরা যদি কোনো ইনস্ট্রুমেন্টের প্যারালালে কোনো রেজিস্ট্যান্স লাগাই সেটাকে বলে কি? শান্ট রেজিস্ট্যান্স। শান্ট রেজিস্ট্যান্স কিভাবে লাগাইতে হয়? সবসময় প্যারালালে লাগাইতে হয়। শান্ট কি হয়? খুবই দুটোনের রেজিস্ট্যান্স হয়। শান্টের কাজ কি? শান্টের কাজ হলো আপনার ইনস্ট্রুমেন্টকে প্রোটেকশন দেয়া, ঠিক আছে। শান্টের কাজ হলো ইনস্ট্রুমেন্টকে প্রোটেকশন দেয়া। সো আপনি কি করতে পারবেন বলেন? আপনি এই যে শান্ট আছে, এই শান্ট কি করে আপনি এটাকে প্রোটেকশন দেবেন? কিভাবে দিবেন? ধরেন আগে যদি আমার এই এমিটার দিয়ে 100 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতো, এখন শান্ট লাগানোর ফলে কি হবে? কম যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? এখন ধরেন টোটালটা কত আছে? ধরেন 100 আছে, কিন্তু শান্ট লাগানোর ফলে কি হবে? 80 আসছে, কোথায় মিলবে আছে? ধরেন এটা যাবে ধরেন আপনার 80, এটা যাবে কত? 20। তাহলে আপনার এটা কি কমে গেছে না? কিন্তু আপনি জানেন যে কত গুণ যাবে। ধরেন আপনি জানেন কি যে আপনার মেইন কারেন্ট যদি 100 হয়, তাহলে এমিটার দিয়ে যাবে হলো 10, ঠিক আছে। কারণ আপনি জানেন কি এমিটার দিয়ে যা যাবে মেইন কারেন্ট তার 10 গুণ। তো এমিটার দিয়ে যদি আপনি বের করেন যে 2.1, তাহলে সার্কিটের মেইন কারেন্ট কত? 21 অ্যাম্পিয়ার। আপনি যদি পান যে এমিটার দিয়ে যাচ্ছে হলো যে 5 অ্যাম্পিয়ার, তাহলে সার্কিটের মেইন কারেন্ট হলো 50 অ্যাম্পিয়ার। এটাকে বলা হয় আপনার হলো যে এই এমিটারের বিবর্ধন গুণক, এক্সটেনশন কোএফিশিয়েন্ট। এক্সটেনশন কোএফিশিয়েন্ট তার মানে আপনি ঠিক কত গুণ এক্সটেন্ড করতেছেন, ঠিক আছে, কত গুণ এক্সটেন্ড করতেছেন, এই জিনিসটাই আমরা বেসিক্যালি দেখব। আচ্ছা দেখেন এখানে সেই কাজটাই হয়েছে। এই যে RM, এটা হলো কি আপনার যে রেজিস্ট্যান্স অফ মিটার, মিটারের রেজিস্ট্যান্সটা আছে এখানে, আর আমরা একটা শান্ট লাগাইছি RSH, শান্টের রেজিস্ট্যান্স। তো প্যারালাল লাগানোর ফলে কি হয়েছে দেখেন, এইটার ভিতর দিয়ে ISH চলে গেছে, বাকি কারেন্ট এমিটার দিয়ে যাবে, ঠিক আছে। তখন আমার কি হয়ে যাবে? রেঞ্জটা এক্সটেন্ডেড হয়ে যাবে। আচ্ছা সেম ভাবে কি আমরা ভোল্টমিটারের রেঞ্জ এক্সটেনশন করতে পারি? সেম ভাবে কিন্তু আমরা ভোল্টমিটারেরও রেঞ্জ এক্সটেনশন করতে পারি। বেসিক্যালি আমার এখন গার্ড আছে, গার্ড থেকে টাইম নিয়ে আসলাম, একই দিনে দুটো গার্ড করছে, আবার তাদের ক্লাস হচ্ছে। আপনারা একটা যেটা সেটা বানানো আর খুব ভালো হয়েছে স্যার।